হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়। জন্ম 18 এপ্রিল 1888 আর মৃত্যুও একই তারিখে 18 এপ্রিল সাল 1963। তিনি কিশোর মহলে রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার বেশ কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। তিনি ছিলেন শিশির কুমার ভাদুড়ির সীতা নাটকের নৃত্য পরিচালক। ভালো ছবি আঁকতে পারতেন। বাংলায় শিল্প সমালোচনার তিনি অন্যতম পথিকৃৎ। আজকের নিবেদন তাঁর লেখা দুটি ছোট গল্প, বাঁদরের পা ও বাড়ি। শুরু হচ্ছে প্রথম নিবেদন, বাঁদরের পা। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি, সেই সময়ে এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, বাঁদরের পা, সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকমই কোনো উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মাগো, ওটাকে আপনি আবার পকেটে পরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? এই আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। মানে এখনো আর একজন লোক এর কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না, এ হচ্ছে সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। আচ্ছা, তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ,
আপনার কথাই থাকুক, কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এই যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি গো। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর ওই বাগানের ওই দিকটাতে খানতিনে ঘর তৈরি করলে ভালো হয়। এই জন্যে ওই 1,000-5 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1,000-5 টাকা দরকার? তা আবার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 1,000-5 টাকা দরকার, বুঝেছ? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ওই দেখো, ও কি অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠল। সুরমা বললেন, ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না। খাবে? চলো চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন, একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারির চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়,
আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে উঠে বললেন, 5,000 টাকা, 5,000 টাকা! বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এক মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাঁদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাঁদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি তুমি আবোল তাবোল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি ওকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই এখানে আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। উফ, ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, ওহ, আচ্ছা বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোঁ গোঁ করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপরে টিক টিক করে ডাকলে। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো। সুরমা ধড়মড় করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র স্বরে বললেন,
কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিও আসছে, আমার অমিও আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না? অমিও, অমিও, অমিও। বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে। হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যই অমিও আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? হ্যাঁ? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। শুনলেন প্রথম নিবেদন বাঁদরের পা। এরপর শুনবেন আজকের দ্বিতীয় ও শেষ নিবেদন বাড়ি। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম। স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়া গাঁয়ে গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান। মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘুমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে একখানি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, শিউলি, আরো কত কি। মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই, অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভিতরে যাওয়ার জন্য প্রাণে স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভিতরে ঢুকতেও ভরসা হয় না। ফিরে আসি।
রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার, অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেরুলেই চারিদিক লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গেঁয়ো পথ পেলুম। দেখেই চিনলুম, এ আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনি ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম, ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম কারো সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানা আমার বড় ভালো লেগেছে, ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এইখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? একালেও লোকে ভূতে বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিব এ বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললুম, ডাহা গাজাখুরি গপ্প। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে, বললে, গাঁজাখুরি গপ্প? হ্যাঁ, অন্তত আপনার মুখে এ কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি এ জীবনে ভুলব না, সে হচ্ছেন আপনি। আপনি নিজে। আমি আপনাকেই দেখেছি। শেষ হলো আজকের নিবেদন। আমাদের রাতের গপ্প সেগমেন্টটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আগামী দিনে আসছে আরও আকর্ষক নিবেদন নিয়ে রোল সাউন্ড গপ্পর ঠেক।